লেখাটা দারুণ তো। আহা, লেখার হাতটা না দেখে হাতের লেখাটা দেখছিস? দাঁড়া পড়ি। না 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 মায়া, আমি পড়ছি। আজ থেকে বহুদিন পরে একদিন আমার সোনালী দিন পাড়ি দেবে তোমাদের পৃথিবীর উত্তর দক্ষিণ। আমার এদিনে যার চোখ দুটি সান্ত্বনার বাণী এক নিরিবিলি ঘরে, সেই চোখ আলো হয়ে থেকে যাবে তোমাদের ছুটির প্রহরে। মাত্রাবৃত্তরে অনুসুয়া, ছন্দ ছাড়, কবিতাটা মন্দ না, নে পড়তে থাক। সেদিন কখনো যদি তোমাদের দুজনার হাতে হাত, পেছনে আকাশ, অলস হাওয়ায় কারো চুলের সুদূর গন্ধ, মেঘে রোদে বসন্ত উদাস, এলোমেলো কথা যত, তখন পাখির মতো উধাও যে কাহিনীর পারে, সেইখানে খুঁজে পাবে কোনো এক মালিনীকে বসে আছে অতীতের দ্বারে। কিরে মালিনী, কি বুঝলি? বুঝলাম, বেচারার কি কষ্ট। কার কষ্ট রে? ছেলেটার? না রে, দেওয়ালটা। সবাই তার গায়ে হিজিবিজি এঁকে দিয়ে যাচ্ছে। আচ্ছা মালিনী, তুই কি রে? হ্যাঁ, কবিতাটা শুনে তোর এটাই মনে হলো দেওয়ালটার কি কষ্ট? আর যে লিখেছে তারও খুব কষ্ট রে। কাগজপত্র ছেড়ে দেওয়ালের অতখানি উঁচুতে ঘাড় উঁচু উঁচু করে কবিতা লেখা বেশ কষ্টকর। তো সবটাই যেন কি এমন। সেই যে একটা ছেলে এসে তোর কাছে হিস্ট্রি নোটটা চাইবে, তুই অমনি নির্বিকার মুখে একটা আনকোরা নতুন খাতা দিয়ে দিবি, এমনকি তোর নামটা পর্যন্ত লেখা নেই। পরে খাতা খুলে ছেলেটার কি অবস্থা হয়েছিল ভাব একবার অনুসুয়া। তারপর থেকে ছেলেটাকে আর কোনোদিন দেখিনি কলেজে। সেই ঐতিহাসিক আঘাতে হয়তো কলেজ ছেড়েই চলে গেছে বেচারা। তারপর জানিস, কদিন আগে আমি আর মালিনী গড়িয়াহাট মোড়ে ফুল কিনছি, হঠাৎই ওই যে তপরিসের গায়ে পড়া দাদাটা আছে না, সে হাজির। সে তো খুব স্মার্ট হবার চেষ্টা করে বলল, মালিনী কিনছে ফুল, এটা কিন্তু কোনো কবির কল্পনায় আসতো না। শুনে মালিনী কি বললো জানিস? কি বললো? বললো, কি করে আসবে বলুন, যাদের বিদূষকের চরিত্রে ছাড়া অন্য কিছুতেই মানায় না, তারা যখন নায়কের মতো সংলাপ বলতে শুরু করেছে আজকাল, তখন মালিনীদেরও বাধ্য হয়ে গড়িয়াহাটের মোড়ে এসে ফুল কিনতে হচ্ছে। সেই থেকে তপতিদের বাড়ি গেলে না, ওর দাদাটা চিনতেই পারে না। তাতে তোর লাভই হচ্ছে বল মায়া, একটা উৎপাদন তো কমেছে। সে যাই হোক, আমরা যখন সবাই মিলে আড্ডা মারি তখন তোকে কিছুতেই পারি না। তরুণ, দিলীপ, সুবিমলরা সবসময় তোর কথা বলে। তুই কেন যে দূরে দূরে থাকিস? কারণ তোকে আর মায়াকে আমি অনেক বেশি ভালোবাসি, তাই। মানে খুব সোজা, তোদের ওই আড্ডায় আমি গিয়ে পড়লে শেষ পর্যন্ত তোর আমার আর মায়ের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে, আর হাতাহাতি বাঁধবে তরুণ, দিলীপ, সুবিমলের মধ্যে। বেশ তো, একদিন গিয়েই দেখ না কেমন সম্পর্ক নষ্ট হয়। চল। সে তোমরা যাই বলো, রবীন্দ্রনাথের পরে বাংলায় আর কোনো ভালো কবিতাই লেখা হয়নি। সুবিমল, তুমি বোধহয় জীবনানন্দ পড়নি? পড়লেও মনে হয় বুঝতে পারেনি কিচ্ছু। দেখো, যতই জীবনানন্দ বলো, রবীন্দ্রনাথ হলো রবীন্দ্রনাথ, তার তুলনা হয় না। আরে সেই কথা তো কেউ অস্বীকার করছি না, কালিদাস কালিদাসই। তা সত্ত্বেও আমরা বিদ্যাপতি, জয়দেব, চণ্ডীদাস হয়ে রবীন্দ্রনাথে পৌঁছেছি, এবং সুনীল শক্তি হয়ে জয় গোস্বামী পর্যন্ত। আমি তো আমার প্রিয়াকে রবীন্দ্রনাথের প্রথম কবিতা থেকে শুরু করে 3893তম কবিতাটি পর্যন্ত সবই শুনিয়ে দিতে পারি। একদিনে বুঝলাম। কি বুঝলে? তোমার সব বান্ধবীরাই কেন তোমাকে ছেড়ে চলে যায়। তোমরা হাসছো? আমি কিন্তু সিরিয়াস। দেখো, ওই সুভাষ মুখুজ্জে বা সমর সেনের কবিতা তো আর ফুলশয্যা জাতির নতুন বউকে শোনানো যায় না। রবীন্দ্রনাথের হিংটিং ছট তো ফুলশয্যার রাতে নতুন বউকে শোনানো যায় না। আমরা শুনতে রাজি হলে কার কি বলার আছে? মায়া, তোমায় যদি কিছু শোনাতে হয় তো ওই হাসি খুশির ছড়াগুলো আবার আমাকে মুখস্থ করতে হবে। কিন্তু দিলীপ, আচ্ছা বলো তো, বাসর ঘর লেকের পার, এটুকুর মধ্যে কি আমাদের জীবন? অবশ্যই নয়। সুকান্ত থেকে বীরেন চট্টোপাধ্যায় হয়ে মণিভূষণ ভট্টাচার্য কবিতাও আমি শোনাতে পারি। প্রিয়াকে না পারি
সুবিমলকে না পারি, এই তরুণকে তো পারবো। কি সেগুলো কি কবিতা নয়? হ্যাঁ? তাহলে সবই রইলো, প্রেম থেকে সমাজ বিপ্লব, আর নারীবাদীরাই বা বাদ যান কেন আমাদের আড্ডায়? ঠিক বলেছিস অনুসুয়া, আমার তো আবার কৃষ্ণা বসুর কবিতা হেব্বি লাগে, বেশ ঝাঁঝালো। রে, মায়া আজকাল আবার কবিতা পড়ছে না? আমাদের আজকের আড্ডায় নারী পুরুষ সমান সমান, অর্থাৎ নারী যখন বাদ যায়নি তখন ওই নারী বাদটা বাদই দাও না মায়া। চা এসে গেছে। তরুণ, এই চাটা একটু এদিকে বাড়িয়ে দে। পাচ্ছি না, আমার আবার শর্ট হ্যান্ড। দে না। না হরো, এই যে তুমি বল নাও। রবীন্দ্রনাথ চা খেতে বড় ভালোবাসতেন, খাও। এটা কিন্তু নারীবাদী চা, জনৈকা রমণীর হাতে গড়া। আরে রবীন্দ্রনাথ নিজেও তো নারীবাদী ছিলেন। স্ত্রীপত্র পড়নি, সবলা পড়নি। অবলা অনুসুয়া, সুবিমাকে একটু শান্তিতে চাটা খেতে দে না। তুই কোথায় চললে তরু? সরি, আমার আবার ওই চায়ের পরে ধূমপানের প্রয়োজন হয়, তাই বারান্দায়, তাই তো? চলো, আমি তোমার সঙ্গে যাবো। ঘরের ভেতরটা বড্ড গরম। এক্ষুনি শুরু হয়ে যাবে সিনেমার আলোচনা, ঋত্বিক ঘটক থেকে ঋত্বিক রোশন পর্যন্ত। অনুসুয়া তো আবার সিনে সেন্ট্রালের মেম্বার। আর বলো না, ওর পাল্লায় পড়ে আমাকে যে কত আজে বাজে সিনেমা দেখতে হয়েছে। ওর জন্য এইটুকু ত্যাগ স্বীকার তুমি করবে না? কত যে অহরহ করছি তা যদি বুঝতো। যাকে তুমি তুমি বুঝি খুব কবিতা ভালোবাসো? ভালোবাসি। আচ্ছা, লেখো না? অনেকদিন আগে লিখেছিলাম, ও কাঁচা লেখা। আচ্ছা। শুধু মনে হয়েছিল কথাগুলো একদিন কাউকে বলতেই হবে। আচ্ছা। কি যে ছেলে মানুষ ছিলাম তখন। তাই শোনাও না। শুনবে? হ্যাঁ, বল বল। অনেক রাতে যে ঢং ঢং করে দুটো বাজবে পাশের বাড়ির ঘড়িতে, ঘুম ভেঙে যদি মনে হয় কেউ যেন চুপচাপ বসে আছে তোমার বিছানার পাশে, চমকে উঠো না। সে শুধু নিঃসঙ্গ রাতের জমাট অন্ধকার। তারপর ছুটির দিনে পায়রার ডাক শোনা দুপুরে, আধো ঘুমে অলস ভাবনার মাঝখানে হঠাৎ যদি মনে হয় কেউ যেন হাত ছানি দিয়ে রাখছে জানলার ওপারে। সে শুধু অনেক দূরের কান্নিসে চড়ুই পাখির থেকে থেকে পাখা ঝাপটানো। তারপর আজকের এই সন্ধেবেলা সে যখন তোমারই পাশে, আনমনে যদি মনে হয় সে তোমার কানে কানে বলল একটি কবিতা, তখন মুখ ফিরিও না। সে শুধু হঠাৎ হাওয়ায় তার এলোমেলো চুল। এই ছেলে খেলার কি দরকার ছিল মালিনী? আমি তরুণকে কখনোই সিরিয়াসলি নিইনি। কি হয়েছে সে কথা জানি, কিন্তু ওর মন আমারই দরজায় বাঁধা ছিল। কাল তরুণ আমাকে বলল, আচ্ছা যাকে পাওয়া যাবে না তার জন্য আমার প্রত্যাশা কোনোখানেই থাকে না, কিন্তু যাকে পাওয়া নয় সে যদি হঠাৎ অল্প কয়েক মুহূর্তের জন্য সামনে এসে আবার হারিয়ে যায়, তখন কি করি বলো তো? কি বলছিস অনুসুয়া? ও মনে মনে এতটাই নিঃস্ব হয়ে গেছে যে এবার থেকে ওর দায়িত্ব আমাকেই নিতে হবে। অনুসুয়া চলি রে। মায়া, এই মায়া, জলদি কোথায়? জানিস তো সকালে না অনুষা এসেছিল, তারপর দেখ বিকেলে আবার তোর সঙ্গে দেখা হয়ে গেল। শোন মালিনী, তোকে একটা কথা বলি। তুই গম্ভীর কেন রে? যতদিন তরুণ অনসূয়ার জন্য পাগল ছিল ততদিন আমি নিশ্চিন্ত ছিলাম। আমি জানতাম ও অনসূয়ার কাছে ধাক্কা খেয়ে আমার কাছেই ফিরে আসবে, কিন্তু সেদিন তুই এসে সব ওলট পালট করে দিলি। আমি তোর সঙ্গে সেদিন বারান্দা দাঁড়িয়ে গল্প করার পর যে কি হলো সে বুঝেছি। আমি আর অনসূয়া, কিন্তু মায়াটা এখন তরুণ আর অনসূয়াকে চায় না বলেই ও তরুণকে চরম বাঁধনে বাঁধবে। মাঝখান থেকে আমি ফতুর হয়ে গেলাম। মালিনীর মা হিরণময়ী মেয়েকে মেলামেশার স্বাধীনতা দিয়েছেন। তার স্বামী সরকারি কলেজের অধ্যাপক আর নিজে এক মাঝারি গোছের ব্যারিস্টারের মেয়ে।
মালিনীর দিদি তনিমা ছিল অপরূপ সুন্দরী, তবে নিজের হৃদয়কে সে অটোগ্রাফের খাতা মনে করত। শেষে সে একদিন এক তামিল ইঞ্জিনিয়ারকে বিয়ে করে বসলো। তাই হিরণময়ীর সংকল্প ছিল মালিনী বিয়ে দেবেন নিজে দেখে শুনে। কিন্তু মালিনীর সংকল্প ছিল বোধহয় অন্যরকম। যে ছেলেই তাকে দেখতে আসতো তার যাতে মালিনীকে পছন্দ না হয় সেজন্য মালিনী নতুন নতুন পন্থা খুঁজে নিত। মালিনীর সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু ছিল বিল্লি সেন। ওরা একসঙ্গে স্কুল কলেজে পড়েছে। এমএ পাশ করার পরও যখন মালিনীর বর জুটল না, তখন হিরণময়ী বিল্লির স্মরণ নিলেন। তুই কি চাস বলতো? কি চাই মানে? মাসিমা জানতে চায় তুই কি চাস। বিয়েটা করবি না নাকি? শোন, তুই বিয়ে করছিস না কেন রে? ওহো, আমার কথা ছেড়ে দে। আমার চাকরি করে সংসার চালাতে হয়, এমএটাও করা হলো না। আমি এখন বিয়ে করে বসলে মা বাবাকে দেখবে কে? কিন্তু তোর তো সে ভাবনা নেই। জানিস, তোর জন্য ভেবে ভেবে মাসিমার চোখে ঘুম নেই। আমি তো বিয়ে করবো না বলিনি। মা যদি আমার জন্য বর জোটাতে না পারে তো সেটা আমার দোষ, আমি কি করবো? এত মেয়ের বর জোটে আর তোর মতো মেয়ের বর জোটে না। তুই বিয়ে করতে চাস না বুঝেই সব পাত্রপক্ষ শেষ পর্যন্ত পিছিয়ে যায়। আমি চাই বা না চাই তাতে কিচ্ছু যায় আসে না। বিয়ের ব্যাপারে আমার মতামতের কোনো দামই নেই রে বিল্লি। আচ্ছা, মাসিমা তো অনেকের সঙ্গে তোর আলাপ করিয়ে দিয়েছেন, কাউকে তোর পছন্দ হলো না? আমি ওভাবে চাই না। আমার কথা হচ্ছে এই, যদি আমাকেই খুঁজে নিতে হয় তো যেখান থেকে খুশি খুঁজে নেবার স্বাধীনতা ওকে দাও। তা না, মা 4-5 জনকে বেছে বেছে অনুমোদন করবেন, তারপর শুধু মনের খেয়াল মেটাতে আমি তাদের যে কোনো একজনকে বেছে একটু প্রেম প্রেম খেলবো, তারপর সে এসে মায়ের কাছে অনুমতি চাইবে, কদিন পরে ধুমধাম করে বিয়ে হয়ে যাবে। এসব রেডিমেড ব্যাপারে আমি নেই বিল্লি, আমি নেই। তোর কি কাউকেই পছন্দ হয় না? তুই তো মিশতেও চাস না কারোর সঙ্গে। মিশে কি লাভ বল? কারোর সাথে বেশি মিশলেই 2 দিন পরেই তো সে আমাকে বিয়ে করতে চাইবে। আর মা হয়তো তাকে পছন্দ করবে না, মাঝখান থেকে সে বেচারা কষ্ট পাবে, আর সত্যি বলতে কি হয়তো দুঃখ পাবো আমিও। মাসিমা আসলে তোর জন্য ছেলে খুঁজে পাচ্ছে না। আনন্দবাজারে পাত্র চাই বলে বিজ্ঞাপন দিই, হ্যাঁ, মায়ের পছন্দের ছেলে ঠিক জুটে যাবে। ঠিক আছে, মাসিমাকে তোর উপদেশটা আমি পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে? মাসিমা, 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 এসো মা, এসো এসো, বসো। হ্যাঁ, মলির সঙ্গে কথা হলো কিছু? আপনি কিচ্ছু ভাববেন না মাসিমা। আপনার পছন্দ মতো যদি কোনো ছেলে থাকে আপনি আমায় জানাবেন, যা করবার আমি করবো। আরে বাবা, আছে তো। হ্যাঁ, একটা ছেলে আছে, সদ্য বিলেত থেকে ইনকর্পোরেটেড অ্যাকাউন্টেন্সি পাশ করে বিলিতি ফার্মে চাকরি করছে। তোমার তাই নাকি? কি নাম? সুকান্ত, সুকান্ত দাশগুপ্ত। কিন্তু ভয় করে আমার মেয়েকে নিয়ে মা, ও এমন একটা কিছু করে বসবে না যে ওরা কিছুতেই ওকে পছন্দ করবে না। ও মাসিমা, মাসিমা, আপনি এবার আমার উপর ছেড়ে দিন, দেখি আমি কি করতে পারি। আপনি শুধু সুকান্ত বাবুর সঙ্গে আমার আলাপ করিয়ে দিন, ব্যাস। আরে বাবা, সুকান্ত মাসি রেনু, ও তো আমার মামাতো বোনের বন্ধু। হ্যাঁ, ওই তো সম্বন্ধটা এনেছে। জানো তো, পরশু না ওদের বাড়ি আমাদের চায়ের নেমন্তন্ন। তাই? হ্যাঁ, ওকে বলবো না, ওখানে সুকান্তকেও ডাকছে। এক কাজ করি, আমি বরং যাওয়ার পথে তোমাকে তুলে নেব। বেশ, কিন্তু মালিনীকে এখন কিচ্ছু জানতে দেওয়া যাবে না মাসিমা। ওরে বাবা, তুমি কি খেপেছো? আমার জোগাড় করা সম্বন্ধ শুনলেই তো ও একেবারে বিগড়ে যাবে। ইতিমধ্যে মালিনীর দাদা হিমাদ্রি এলো তার ঘরে। সে দিল্লির অফিসে দিল্লির বস। আরে মলি, আজ দিল্লি এসেছিল? কেন? না, মা আজ দিল্লির খুব প্রশংসা করছিল, জানিস। বলছিল এমন মেয়ে হয় না, চাকরি করে একলা সংসার চালায়, খুব সহজ সরল। মাকে তো কোনো মেয়ের এত প্রশংসা করতে শুনিনি, তাই আমি একটু সাহস পেলাম, জানিস। মানে বুঝতে পারছি না, মানে কি? না মানে তুই জানিস না, তোকে কোনোদিন বলিও নি। ইয়ে, দিল্লির সঙ্গে এমনি আমার খুব ভাব। তাই? 2-1 ওকে নিয়ে সিনেমাও দেখেছি, এখানে সেখানে বসে গল্পও করেছি। তো তাই না মাকে বলেই ফেললাম। কি বলে ফেললি? বললাম, মা
বিল্লিকে আমার খুব পছন্দ। তুই যদি আপত্তি না করো তো ওকে আমি বলি। তো মা কি বললো? বললো এখন নয়, পরে, আগে মালিনীর বিয়েটা হোক, তারপর দেখা যাবে। বললেই না মা কিরকম গম্ভীর হয়ে গেল। এখন উপায়? কি আর উপায়, আমার বিয়ে হয়ে যাওয়ার অপেক্ষায় বসে থাকো। তোর বিয়ে? তাহলে তো সারা জীবন আমাকে বসেই থাকতে হবে। হবে। এদিকে বিল্লিকে একটা কিছু জানাতে তো হবে। তো কি দরকার, ওকে তো এখনো কিছু বলিসনি। না না, শোন না, কি? ভেবেছিলাম একদিন গঙ্গার ধারে নিয়ে গিয়ে চাঁদনি সন্ধ্যায় ওকে বলবো, জানো। কিন্তু সেদিন ও যখন ফাইল নিয়ে আমার চেম্বারে এলো, কি জানি কি হলো, হঠাৎ তখনই বলে ফেললাম। শুনে ও কি বললো? কিচ্ছু না, চুপচাপ শুধু শুনলো। তারপর খুব সহজভাবে ফাইল নিয়ে নিজের টেবিলে ফিরে গেল। তারপর যতবার দেখা হয়েছে খুব সহজভাবেই কথা বলেছে, আর কিছু না। এই তোর কি মনে হয় বলতো? কিছুই মনে হয় না। যা, ওরা তো ঘরে যা, আমি ঘুমবো। কিছুই মনে হয় না? না। কেন? দাদা, যেখানে জীবনের কোনো গভীরতা নেই, যেখানে মনে হওয়ার তো কিচ্ছু নেই। দিল্লি তো ছোট বোনের বন্ধু, দুদিন সিনেমায় গেছিস, 3 দিন একসঙ্গে বসে গল্প করেছিস, 4 দিনের দিন মনে হয়েছে তুই তাকে ভালোবাসিস, আর 7 দিনের দিন তাকে তুই প্রপোজ করেছিস। বাস, জীবনের সমস্ত সমস্যা কি 7 দিনের মধ্যে সীমাবদ্ধ? যা তো, তোদের মতো ছেলেদের না আমি একেবারে সহ্য করতে পারি না, ডিসগাস্টিং। যা, এখন ওকে ঘুমোতে দে। এসো না, নিজেও একটু ঘুমো, কেমন? তুই তো ঘুমোবি, এদিকে কে কোথাকার এক সুকান্ত দাশগুপ্ত এসে জুটেছে, তাকে নিয়ে দিল্লি নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তোর তাতে কি? এই কদিন আগে আমি নিজের চোখে দেখেছি দুজনকে একাডেমির সামনে। বেশ করেছিস। এরপর আর ঘুম আসে? মালিনী, মালিনী, আয় আয় আয়, বস বস বস। তারপর কেমন আছিস? তুই নাকি আড্ডা মারছিস আজকাল? তাই একটু মারছি। তারপর তোর খবর কি বল? ভালো। হ্যাঁ রে, সুকান্ত কে? সুকান্ত? সুকান্ত আমার খুব বন্ধু। আরে হঠাৎই আলাপ হলো একজনের বাড়িতে। আচ্ছা, এমন চমৎকার গল্প করতে পারে। চল, তোর সঙ্গে একদিন আলাপ করিয়ে দেবো। হ্যাঁ, থাক, কি হবে আলাপ করে বল? আরে সুকান্ত একটু অন্য ধরনের ছেলে, বড্ড হালকা, কারোর সঙ্গে গভীরভাবে মেশে না। তোর সঙ্গে না? আমার সঙ্গেও না। সুকান্ত যেখানেই যায় ঝড় তুলে দেয়। সেদিন জানিস তো, শান্তনার বাড়ির আড্ডায় গিয়ে কথায় কথায় শান্তনাকে নিয়ে একটা কবিতাই বানিয়ে ফেললো। সত্যি? শোন শোন, লিখেছে, শান্তনা তুমি অশান্ত মধুমিতা, অসীম চার অমর্ত্য পারমিতা। শান্তনা শান্ত রেলের ডাক্তার, ঠোঁট বেঁকিয়ে বলল, আপনি কবিতা লেখেন? উনি সুকান্ত বলল, না, আমার কারবার হিসেব নেই, আমি ইনকর্পোরেটেড অ্যাকাউন্টেন্ট। অপর্ণা স্বামী বলল, আপনাকে দেখে আমার বোঝা উচিত ছিল যে আপনি কবি নন। এরকম লম্বা চওড়া ফর্সা চেহারার, ওরকম চওড়া কবজি, আপনি কবি হতে যাবেন কোন দুঃখে? সুকান্ত বলল, জানেন, এই প্রশ্নের উত্তর না আপনাকে শুধু একজনই দিতে পারতেন, তিনি রবীন্দ্রনাথ। বুঝলাম, তোকে নিয়ে পদ্য বানাননি? বানিয়েছিল, বলেছিল, ঝিল্লি যখন আধার নামায় নিথর গাছে গাছে, দিল্লি তখন অনেক দূরে, দিল্লি অনেক কাছে। আলাপ করে চল না। মালিনী, তোর কি এর মধ্যে দিল্লির সঙ্গে দেখা হয়েছিল রে? কিছু বললো আমার কথা? সুকান্তের কথা কিছু বললো? বলিস না, সারাক্ষণ তো শুধু সুকান্তর কথাই বললো। ওহ, আমি এখন কি করব? কি আর করবি? কিচ্ছু করতে হবে না। ওই শুনতে পাচ্ছিস তো কলিং বেলের আওয়াজ, আপাতত দরজাটা খুলে দেয়, কে এসেছে। আরে দিল্লি, এসো এসো। এসো সুকান্ত, এসো। আলাপ করিয়ে দিন, ইনি হিমাদ্রি বাবু, মালিনীর দাদা। নমস্কার। নমস্কার, বসুন আপনারা, আমি যাই। এই যে সুকান্ত, এই হলো মালিনী। দেখুন, আপনার কাছে না এসে পারলাম না, আপনার কথা খুব শুনেছি, তাই দিল্লিকে অনেক সাজাসাজি করে তবে ওকে আসতে রাজি করাতে পেরেছি।
আপনি এসেছেন, আমার সৌভাগ্য। তো দিল্লিকে সাধাসাধি করে এত কষ্ট করবার কি দরকার ছিল? এই এই, এই, শোন, তোরা কথা বল, আমি একটু মাসিমার খবর নিয়ে আসি, কেমন? মাসিমা, মাসিমা। আপনাকে দেখে মনে হচ্ছে আমি আশায় আপনি খুশি হননি। কি হলো, কিছু বলছেন না? সত্যি কথা বলে আপনার মনে আঘাত দিয়ে কি লাভ বলুন? দেখুন, একেবারে নিঃস্বার্থভাবে আমি আসিনি, কিন্তু বিমলেন্দু, সুবিমল, সান্ত্বনার স্বামী জ্যোতির্ময়দের সঙ্গে একটা বাজি ধরেছি। ওরা আমাকে বলছিল যে আপনাকে একলা নাকি কেউ নিয়ে বেরোতে পারেনি। আমি বলেছি আমি পারবো। ওরা 5 মিনিটে একটি রেস্টুরেন্টে অপেক্ষা করবে। এখন আপনি যদি রাজি হন তো আমি 100 টাকা বাজি জিতি। শুধু যদি 100 টাকার ব্যাপার হয় তাহলে টাকাটা আমার কাছ থেকেও নিয়ে না না না, শুধু 100 টাকার ব্যাপার না, তার অনেক বেশি। দেখুন, এই কথা মানে সদ্য আলাপে বলতে পারার মতো সাহস কিন্তু আমার নেই। বিল্লির বান্ধবীর ওপর আপনি বাজি ধরেছেন, এগুলো জানলেও খুশি হবে? ও সব জানে। চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি। মানে আপনাকে নিয়ে একবার বেরোতে না পারলে আমার কিন্তু মান থাকবে না। সুবিমল বিমলেন্দুর কাছে আপনার মান থাকলো কি না থাকলো তাতে আমার কি আসে যায়? আরে বাবা, আমি তো ওদের কথা বলছি না, আমি বলছি শুধু বিল্লির কথা। ওর কাছে আমার মান থাকবে না? আমি যে বলেছি যে আপনাকে নিয়ে আজ আমি বেরোবই, শুধু আপনাকে নিয়ে। ও ততক্ষণ আপনার মার কাছে থাকবে, সে কিন্তু রাজি হয়ে গিয়েছে। এখন ওর কাছে যদি আমার মাথা কাটা যায় তাহলে কি আপনি খুশি হবেন? খুব খুশি হব। না না, শুধু একদিন চলুন না। ঠিক আছে, চলুন। আপনি দিল্লির বন্ধু যখন আপনাকে একেবারে হতাশ করতে চাই না। লিন্সি স্ট্রিটের একটা দোকানে আমার একটা জিনিস চেঞ্জ করার দরকার, চলুন সেটা নিয়ে আসা যাক। কোনো রেস্তোরাঁয় যাবো না কিন্তু। ওকে, চলুন। আচ্ছা, আপনি যে এই মাকে না বলে বেরিয়ে পড়লেন, আপনার মা রাগ করবেন না? খুব এক করবেন? খুব বকবেন বুঝি? বলবেন না, শুধু আপনার সঙ্গে আর কোনোদিন বেরোতে দেবেন না। তাহলে আপনার কি ক্ষতি? কিছুই না, এই জন্যই তো বেরোলাম। জানেন, আমার সঙ্গে বেরোতে দেখলে না কোনো মেয়ের মাই রাগ করে না। আচ্ছা, আসলে আমি একটা বড় ফার্মে একটা বড় সড়ো চাকরি করি আর কি। আমার সঙ্গে বেরোবার জন্য অনেক মেয়েকে আমি উৎসাহিত দেখেছি। এই প্রথম একজনকে দেখলাম যে আমাকে পাত্তাই দিচ্ছে না। আমি কাউকেই পাত্তা দিই না। জানেন, আপনার মতো একজনকে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। সুকান্ত বাবু, আমার এরকম বলছেন যে আমাদের দিল্লিকে মনে করবে বলুন? না না না, দিল্লির সঙ্গে আমার সে সম্পর্ক নয়, ও আমার বন্ধু। আপনাকে বলেনি বুঝি, ও তো আরেকজনকে ভালোবাসে। তাই নাকি? যে যাকে ভালোবাসে বাসুক, ওসব গল্পের বইয়ের রোম্যান্সে আমি একদম বিশ্বাস করি না। আলাপতি প্রেমে পড়ে যাওয়া, তারপর সিনেমায় যাওয়া, তারপর লেকের পাড়ে পেঁচার মতো মুখ করে হাত ধরে বসে থাকে, এসব পাঞ্চের প্রেমের ওপর আমার কোনো আকর্ষণ নেই। আলাপ তো অনেকের সঙ্গে হয়, তাই বলে তাদের কোনো একজনের সঙ্গে ঝপ করে প্রেমে পড়ে কেঁদে চোখের জল ফেলে বিনিদ্র রজনী তার কথা ভেবে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে ওঠা আমার থাকে নেই। আমি কি চাই জানেন? আমি চাই শুধু ঘর। সারাদিন কাজের শেষে সেখানে ফিরতে পারবো, আমাকে সেই ঘর দিতে পারবে, সেরকম মেয়ে আমি একটাও খুঁজে পাইনি। আপনার কাছে দিল্লির কথা অনেক শুনেছি, আপনাকে দেখলাম, মনে হচ্ছে হয়তো আপনাকে নিয়ে ঘর বাঁধতে যেতে পারে। ও, তাহলে বাজি টাজি কিছু নয়? দূর, একেবারে না। বাড়িতে বসে এত কথা আপনি ধৈর্য ধরে শুনতেন না। এটা আপনি মনে করবেন না যে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। আমার কথাটা খুব সিম্পল। আমি চাই ঘর, তার জন্য একটা বধূ চাই। আপনাকে দেখে মনে হলো আপনার সঙ্গে আমার বলবে। আপনিও নিশ্চয়ই আগে পরে একদিন বিয়ে করবেনই, ছেলে কি চাই আপনারও। আর আপনিও যে কারো প্রেমে পড়ে বুক চাপড়াতে চাপড়াতে মালা বদল করবেন, আমার সে কথা মনে হচ্ছে না। সে মেয়ে আপনি নন। এখন আপনার যদি মনে হয় যে আমার মতো ছেলে হলে আপনার চলবে, তাহলে একদিন সোজাসুজি আপনার বাবা মার কাছে কথাটা গিয়ে পেড়ে ফেলি। বিয়ের পর তো অফুরন্ত জীবন পড়ে থাকবে। তখন দুজনের কাছাকাছি থেকে একদিন ঝগড়া করে, পরদিন ভাব করে, আস্তে আস্তে যে ভালোবাসা গড়ে উঠবে, বিয়ের আগে সেই ভালোবাসা গড়ে ওঠার সুযোগ কোথায় আমাদের জীবনে? কি হলো, আপনি কিছু বলছেন না? আপনি ভালোবাসার ব্যর্থতাকে ভয় পান, তাই আপনি চান যাকে ভালোবাসা যাবে বলে আপনার মনে হবে
তাকে আগে আগে বিয়ে করে ফেলতে, যাতে ভালোবাসার ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায়। আমরা পৌঁছে গিয়েছি, এবার বলুন আপনার মাকে কবে বলবো? মানে না না, আমার কথাটা আপনি ভেবে দেখুন, চট করে উত্তর দেওয়ার দরকার নেই। বেশ, তাহলে আমি কদিন পরে আবার আসবো, চলি। ঠিক 4 দিন পরে সুকান্ত এসে উপস্থিত হলো মালিনীদের বাড়ি। মালিনী তাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে মাকে ডেকে আনলো। হিরণ্ময়ী ঘরে আসতেই সুকান্ত উঠে দাঁড়িয়ে বলল, আগে আপনি হয়তো আমার নাম জানেন, আমি সুকান্ত দাশগুপ্ত। এর আগে আমি মালিনীর কাছে এসেছিলাম, আজকে তো এসেছি আপনার কাছে। বসো বাবা বসো। বিল্লি বলছিল যে ওর সঙ্গেই তুমি এসেছিলে। আপনার কাছে এসেছি অনুমতি চাইতে। অনুমতি? কিসের অনুমতি বাবা? আমি মালিনীকে বিয়ে করতে চাই। বিয়ে? মানে মালিনী কি রাজি হয়েছে? দেখুন, সেটা আমি জানি না। আমি ওকে বলেছি যে ওর মত বা অমত যাই থাক, সে যেন আপনার সামনে আমাকে জানায়। ও মলি, মলি, এই দেখো কোথায় যে যায় মেয়েটা। তুমি বাবা একটু বসো, আমি দেখি কোথায় গেল। মলি, মলি। মা, তুই একা একা এই পেছনের বারান্দায় দাঁড়িয়ে আছিস? ও মা, সুকান্ত যে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। মা, তুমি কি ওকে কিছু বলেছো? কি বলিস না? তুই আগে না বললে আমি কি করে বলি বলতো? আমি কি বলবো বলো তো, আমি তোকে ভালো করে চিনি না। কিন্তু মা, বিয়েটা একদিন করতেই হবে। তোকে কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে আমরা একটু নিশ্চিন্ত হইবে। দেখ, আমার তো মনে হয় ছেলেটা বেশ ভালো। বিল্লির কাছে তোর অনেক কথা শুনেছি, ভালো বংশ, বড় চাকরি করে, লেখাপড়া জানা। আমি তো এর চেয়ে আর বেশি কিছু আশা করি না মা। বেশ, তুমি যা চাও তাই হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। সুকান্ত ওখানে একা রয়েছে, তোমরা বসে গল্প করো, আমি বরং চায়ের ব্যবস্থা করি। যাক বাবা, তাহলে শেষ পর্যন্ত তুই বিয়ে করছিস। জানিস, আমি খুব খুব খুশি হয়েছি। ও না দারুণ ছেলে, আমি ঠিক জানি ওকে বিয়ে করে তুই সুখী হবি। কিন্তু তোর বিয়ের নেমন্তন্ন খাওয়াটা বোধহয় আমার হবে না রে। কেন রে, কোথায় থাকবি? আমি কাশ্মীর বেড়াতে যাচ্ছি। আমার পিছু তো বল আর তার বরের সঙ্গে রওনা হচ্ছি সামনের বুধবার। মাসখানেক কাটিয়ে তারপর ফিরবো। তাহলে কোনো চিন্তা নেই, তোর নেমন্তন্ন মারা পড়বে না। কেন? 2-3 মাসের মধ্যে হচ্ছে না রে, দিন ঠিক হয়েছে জুলাইয়ের শেষ। তোমার তাই? হ্যাঁ, যাক বাবা, ভালোই হয়েছে। এই কমাস তোর সঙ্গে মেলামেশা করে বেশি করে ভাগ করে নেব। এই শোনো শোনো, ওকে কেমন লাগছে বল? লোকটা জানিস বুঝলি, অদ্ভুত। কিরকম কিরকম দুটি আনলি বলতো। কিছু শুনে যদি বললো আমি তোমার প্রেমে পড়িনি মোটেই, তুমি যে আমার প্রেমে পড়বে এক্ষুনি সেগুলো সব করি না। তবে যেহেতু তুমি খুব ভালো এবং আমিও ভালো ছেলে, তাই আমাদের বিয়ে হলে মনে হয় ভালোই হবে। বুঝলি, আমি সত্যি বলছি তোকে, জানিস আমি এখন ঠিক বুঝে উঠতে পারছি না কি যে জানিস মনে হয় সুকান্ত ঠিক তো, হয়তো ওর সঙ্গে তোর বিয়ে হবে বলেই একদিন তোর বিয়ে হয়নি। খুব তো জ্ঞান টান দিচ্ছ। আসল কথা এসব তো কি তুই করছিস না কেন? তোমার কাকে? কাকে মানে? সুকান্ত বললো তুই নাকি একজনকে ভালোবাসিস, তো সেই থেকে বিয়ে করছিস না কেন তুই? ও যে আমাকে এখনো পর্যন্ত কিচ্ছু বলেনি। বলিনি? দেখা তোর সঙ্গে হয় রোজ? না, খুব কম। এই ধর বছরে 2-4 দিন। একটু অন্যরকম গল্প। এই সবটা আমার পুরো বল না, বুঝলি? ও, বলার মতো তেমন বিশেষ কিছু নেই। তুই বল। আচ্ছা ঈশ্বর, ছোটবেলা থেকে আমরা পাশাপাশি থাকতাম। দু বাড়িতেও খুবই ভাব ছিল, একই সঙ্গে পড়াতলি করা, একই সঙ্গে স্কুলে গন্ডি বেরোনো। বিয়ে করার সময় থেকে বাড়ি থেকে আমার সম্বন্ধ দেখতে শুরু করে দেয়।
একদিন আমি ছেলেটাকে মজা করে বললাম, জানিস জানো আমার বিয়ে হতে বসে, তুমি বিয়ে পাস করে এমনি পড়বে আর আমি শ্বশুর বাড়ি গিয়ে হারিয়ে ছেড়বো। শুনে না খুশি হওয়ার ভান করতে গেল ছেলেটা, কিন্তু দেখলাম তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল, হঠাৎ উঠে চলে গেল। তারপর ছেলেটা জানতে পারেনি সেদিন রাত্রে বিয়ে বাড়ির সামনে খুঁজে গিয়ে ভাসিয়ে দিয়েছে। এরকম চলছে, একদিন থেকে আমি তার আনবো না, বললাম ঠিক আছে আমাদের পরে, আমি তো তোমার বন্ধু। সে বলল সব মিলে তুমি আমার সঙ্গে কথাই বলবে না। আমি বললাম বলেই রাখবো না। অনেকক্ষণ চুপ করে রইল, তারপর কলম নিয়ে আমাকে একটা খাতার উপর দাগ কাটতে লাগলো। তারপরে হঠাৎ থেমে গিয়ে বলল আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম জানি তো। খুব উচ্চারণ বললো জানো সূর্য তুমি মনে করতে জানতে চাইবে না? জানি না তো। আমি বললাম সব করে কি বলবা, বুঝে নিতে হয়। শুনে সে বলল না আমি শুনতে চাই। আমি বললাম বাসি। তারপর আর কি, আমার বিয়ে ঠিক হয়েও হলো না, বিয়ে পাশ করে 3 বছর চাকরিও করা হয়ে গেল। সে ছেলেটা এখন কোথায় রে? এখানেই থাকে, দেখাও হয় কখনো সখনো, কয়েক বছর ধরে চলছে এইসব। তার সে যদি আর কাউকে বিয়ে করতে চায়, ও আমার কাছে ফিরে আসবে শেষ পর্যন্ত, আমাকে ছাড়া ওকে চলবেই না। তোর চলবে? না রে, আমারও চলবে না। তুই কতদিন এভাবে বসে থাকবি বিদ্যি? জানি না, জানি না রে কতদিন, তবে আমাকে ওর জন্য অপেক্ষা করতেই হবে। এই চলি রে এখন, কাশ্মীর থেকে ফিরে আবার দেখা হবে, কেমন? আয় আয় আয়। হ্যাঁ রে মলি, এতক্ষণ যে দিল্লির সঙ্গে কথা বললি, তা ও কি আমার কথা কিছু বললো রে? বললো, বলেছে? বলেছে কি বলেছে রে? বলেছে দেখে শুনে তোর একটা ভালো বিয়ে দিয়ে দিতে। হ্যাঁ, মালিনী ও মা, তুমি এসো বসো। এ কি ভর সন্ধ্যেবেলা একা একা বারান্দায় বসে কি ভাবছো? ভাবছি না, আর একদম ভাবতে হবে না, চলো তো, চলো 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 একটু বেরোবে যাও। কোথায় যাবে? আরে বাবা, সিনেমা দিয়ে শুরু করবো। কি হবে? বিয়ের আগে একটুখানি কোর্টশিপ না করলে যে মনে কোনো সান্ত্বনা পাবো না। বিয়ে যখন ঠিক হয়ে গেছে তখন কেন এইসব ছেলে মানুষ? আচ্ছা, ছেলে মানুষকে আমি যাকে পেয়েই গেছি তারই পাশে আমাকে বুদ্ধমূর্তির মতো চুপ করে বসে থাকতে হচ্ছে, এটা কিছুতেই ভালো লাগছে না। যে কথাটা বলবার জন্য আমি চঞ্চল হয়ে আছি, কি এমন কথা বলছো? শুনলে তুমি হাসবে। কি? শুধু দুটো সাধারণ কথা, তোমায় ভালোবাসি। কি হলো, তুমি কিছু বলবে না? আসলে সুকান্ত, সমস্ত ব্যাপারটা না আমার কিরকম সাজানো সাজানো মনে হচ্ছে। সাজানো? হঠাৎ আলাপ, তারপর বিয়ে ঠিক, তারপর বড়দের অনুমতি নিয়ে নিরাপদ করছি, তারপরে বিয়েটাও হয়ে যাবে। সমস্তটাই না বড্ড আর্টিফিশিয়াল খেয়েছে। তোমার জন্য তো এরকম ভালোবাসে চরম সত্য। হৃদয় নিয়ে তোমার বুঝি পুতুল পুতুল খেলা, হৃদয় নিয়ে তোমার বুঝি পুতুল পুতুল খেলা, এবেলা কত আপন প্রিয়, ওবেলা ভেঙে ফেলা। আজকে না, পুতুল নিয়ে আমার নয় মন বিকোনোর খেলা। বেশ, আমার খেয়াল এবেলা পেয়ে হারানো ওই বেলা। আরে আমার বায়রনের দুটো লাইন মনে পড়ছে। In her first passion, woman loves a lover. In all the others, all she loves is love. না, আমি ভাবছি কদিন কাশ্মীর বেরিয়ে আসবো আমার দিদির বাড়ি। বেশ তো, কলকাতা আমার ভালো লাগছে না। সে কি এখন কেন? বিয়ের পর দুজনে একসঙ্গে যাবো।
আমি এখনই যাবো। এই কটা দিন আমার কি করে কাটবে বলো তো? তুই কন্যাকুমারী ঘুরে এসো, একেবারে উল্টো প্রান্ত। কোনো লাভ নেই। কন্যাকুমারীতে গিয়ে কুমারী কন্যাটিকে আমার আরো বেশি করে মনে পড়বে। তাহলে কলকাতা বসেই তাকে সব সময় মনে করো। এই কেন? তুমি কন্যাকুমারী যাও কেন? শোনো এরকম কেন হচ্ছে বলতো মালিনী? কি হয়েছে? তোমাকে যখনই আমি যেমন ভাবে পেতে চাইছি তেমন করে কি আমি কোনোদিনই পাবো না? চুপ করে আছো, বলো না, উত্তর দাও না। কি বলবো? এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় মা আমাকে তো শিখিয়ে দেননি। জানো, অনেকক্ষণ ধরে না একটা লাইন আমার মাথায় আসছে, কিন্তু পরের লাইনটা আমি কিছুতে মেলাতে পারছি না। এই তুমি মিলিয়ে দেবে? শুনি। লাইনটা হলো, মনে করো যদি তোমাকে জীবনে পাই, মনে করো যদি তোমাকে জীবনে পাই, জীবনে পাই। পাই মনে করো যদি তোমাকে জীবনে পাই, মনে হবে হায় হ্যাঁ। পেলাম তো যাকে চাই না, হ্যাঁ? পেলাম না যাকে চাই। কাশ্মীর এপ্রিল শেষ হয়ে রোদ্দুর ঝলমলে এক আশ্চর্য আবহাওয়া এখন কাশ্মীরে। পীরপাঞ্জালের তুষার মৌলি শিখরে শিখরে সোনালি রং ঢেলে দিয়েছে মে মাসের সূর্য। ডাল লেকের বুকে অসংখ্য শিকারা সারাদিন নিরুদ্দেশ এসে বেড়ানো। কাশ্মীরে এসে মালিনী কলকাতার দিনগুলোকে একেবারে মুছে ফেলল মন থেকে। ঠিকানা জানা না থাকায় দিল্লিকেও খুঁজে পেল না সে। কদিন দিদির সঙ্গে খুব বেড়ালো শালিমার বাগ, নিশাদ বাগ, চালিমিশাহি, হজরতগঞ্জ ইত্যাদি জায়গায়। তারপর একদিন একলাই একটি শিকারা ভাড়া নিয়ে বেরিয়ে পড়ল। খানিকক্ষণ লেকের বুকে একলা বেরিয়ে তারপর শিকারা নিয়ে এলো সোনালা। একেবারে নির্জন। এদিক ওদিক একটু হাঁটার পর লক্ষ্য করলো আর একজন মানুষ এখানে আছে। নিজের খাটিয়ে আনমনে তুলি চালাচ্ছে ক্যানভাসের উপর। মালিনী ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। দেখতে পেল ক্যানভাসের উপর রেখায় রঙে চিত্রিত ডাল লেক। সে ফিরে যাবার উপক্রম করতেই লোকটি মুখ না ফিরিয়ে বলে উঠল, কাশ্মীরে বেড়াতে এলেন বুঝি? আপনাকে গাগরিবলের ঘাটে দু একদিন দেখেছি। একটু আগে দেখলাম শিকারাবে এদিকেই আসছেন। আমার কাছে না এলে অবশ্য আমি আপনাকে দেখে কথা বলতাম না, কারণ আপনার সঙ্গে আমার আলাপ নেই। কিন্তু যখন বুঝলাম আপনি কাছে এসে আমার ছবি দেখছেন, তখন মনে হলো আপনার সঙ্গে আলাপ না করতে ভালো দেখায় না। তাছাড়া একা একা ভালো লাগছে না, কত খিদে পেয়েছে। আপনি এসেছেন ভালোই হলো। ওই বাস থেকে কিছু স্যান্ডউইচ আছে, বার করুন না। সমঘরে চা আছে, কাপে ঢেলে দিন। আপনি খেতে চাইলে বাস থেকে একটা গেলাস বার করে নিন। আপনাকে আমি কিন্তু ঠিক চিনতে পারলাম না। চিনতে পারার কোনো কারণ নেই, আমাদের কোনোদিন পরিচয় হয়নি। তবে একেবারে যে অজানা তাও বলতে পারি না। মানে আচ্ছা, একটি লাইন বলছি, দেখুন তো এই লাইন করছি আপনার মনে আছে কিনা। আজ থেকে বহুদিন পরে একদিন আমার সোনালী দিন পাড়ি দেবে তোমাদের পৃথিবীর উত্তর দক্ষিণ। না, মনে হচ্ছে না। আচ্ছা বেশ। আমার এদিনে যার চোখ দুটি সান্ত্বনার বাণী এক নিরিবিলি ঘরে, সেই চোখ আলো হয়ে থেকে যাবে তোমাদের ছুটির প্রহরে। পরের লাইনগুলো বলুন। বেশ বলছি। সেদিন কখনো যদি তোমাদের দুজনার হাতে হাত, পেছনে আকাশ, অলস হাওয়ায় কারো চুলের সুদূর গন্ধ, মেঘে রোদে বসন্ত উদাস, এলোমেলো কথা যত, তখন পাখির মতো উধাও যে কাহিনীর পারে, সেইখানে খুঁজে পাবে কোনো এক মালিনীকে বসে আছে অতীতের দ্বারে। মা, আমি ভুলে গিয়েছিলাম। আপনার তো দেখছি আগে মনে আছে। হ্যাঁ, যে ভুলে যাক, আমি কি করে ভুলি বলুন? ওগুলো যে আমারই লেখা। ঠিক ছেলে মানুষই ছিলাম তখন। করিডোরের দেওয়ালে ছাড়া আর কোথাও কিছু লেখার কথা ভাবতেই পারতাম না। আচ্ছা, আপনি তো আমাদের ক্লাসে পড়তেন না, কিন্তু আমাকে
কলেজে কোনোদিন দেখেছি বলে তো মনে করছে না। মনে পড়ছে না? না। ভালো করে তাকিয়ে দেখুন তো। একটা কি বদল চুল না হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে আপনি তো, কিন্তু আপনাকে তো আর কলেজে কখনো দেখিনি। ওই ঘটনার পরে পরেই আমি এই কলেজ ছেড়ে আর্ট কলেজে ভর্তি হই। আপনার সেই সাদা খাতাটা ফেরত দেওয়া হয়নি, আছে এখন। এখন কি করছেন? না, কলকাতার একটা স্কুলে আঁকা শেখাই, মাঝে মাঝে কিছু কমার্শিয়াল কাজ করি। কবিতা লেখেন না? লিখি, যখন ছবি এঁকে এঁকে ক্লান্ত হয়ে পড়ি তখন লিখি। এখানে সেখানে দু চারটে ছাপাও হয়, তবে কারো চোখে নিশ্চয়ই পড়ে। আপনার ছবির এক্সিবিশন হয়নি? হয়েছিল, একবার নয়, আমরা 4 বন্ধু মিলে একবার এক্সিবিশন করেছিলাম। খবরের কাগজে ক্রিটিক কেউ আসে। কিছু মনে করবেন না, আমার না আপনার নামটা একেবারে মনে নেই। আমার নাম আপনি কোনোদিনই জানতেন না। আমার নাম রাজা। রাজা? রাজা কি? রাজা রাজা কিচ্ছু না, কাশ্মীরে শুধু রাজা, কলকাতায় হলে বলতাম রাজা মিত্র। আমাকে কিন্তু এবার ফিরতে হবে। হ্যাঁ, এখানে যখন আছি কিছুদিন মাঝে মাঝে দেখা হবে নিশ্চয়ই। নিশ্চয়ই নিশ্চয়ই, তবে চলুন আপনার শিকারে করে আমাকে বাড়ি পৌঁছে দেবেন। আমি থাকি নিশাতের কাছে। নিশাত বাগ? না না, নিশাত বাগের ওধারে নিশাত নামে একটা গাঁ আছে, ওখানে একটা বাড়ি ভাড়া নিয়েছি। ওইসব জায়গায় টুরিস্টরা একদম থাকে না, যারা চাষবাস করে শিকারা পায় থাকে শুধু তারাই। ওদিকটা খুব নিরিবিলি। একটা কাশ্মীরি ছেলে আছে, সেই রান্না বান্না করে দেয়, আর আমি বসে বসে ছবি আঁকি আর কখনো বা কবিতা লিখি। দারুণ। চল শিকারায় উঠে যাক, সেটাই আসুন আমার আস্তানা। চলুন। বাড়ি ফিরে দিদিকে রাজার কথা বলতে গিয়েও থেমে গেল মালিনী। কতগুলো চিঠি এসেছে কলকাতা থেকে, কলকাতাকে খুলে থাকতে চিঠিগুলো সে খুললই না। পরদিন শিকারা নিয়ে আবার বেরিয়ে পড়ল, একা একাই খানিক ঘুরে বেড়ালো। তারপর দিন আবার শিকারা নিয়ে শোনালাম। একটু পরে কি ভেবে সে চলল নিশাতের দিকে। রাজার বাড়ির কাছে এসে ওই ছেলেটির কাছে জানলো রাজা নাগিন লেকের দিকে গেছে ছবি আঁকতে। সেখানে গিয়ে দেখলো রাজা এক মনে স্কেচ করে চলেছে। বাবা, আমি তো কতক্ষণ ধরে এদিক ওদিক খোঁজাখুঁজি করছি। কেন, আমি তো ছেলেটিকে বলে এসেছিলাম আপনি এলে এখানে পাঠিয়ে দিতেন। আমি আসবো এরকম তো কথা ছিল না। ছিল না, কিন্তু কাশ্মীর এমন একটা জায়গা যে এখানে একেবারে একা থাকতে ভালো লাগে না। অথচ দেখুন আপনিও একা, আমিও একা। আপনার ঠিকানা জানা থাকলে আমি যেতাম নিজেই আপনার খোঁজে। হ্যাঁ অবশ্যই, কিন্তু যখন আপনি জানেন যে আমি আপনার ঠিকানা জানি না, তখন মনে হলো আপনি আমার খোঁজে আসবেন। বাবা, খুব কনফিডেন্স। অবশ্য আমি তাই এলাম। চলুন আমাদের বাড়ি, দিদির সঙ্গে আলাপ করবেন। না না না, আজ নয়, আজ নয়, অন্যদিন আপনার দিদির সঙ্গে আলাপ করা যাবে। এখন বরং শিকারায় চলে এমনি ভেসে বেড়ে। এরপর দিন কয়েক দিদি জয়বাবুর সঙ্গে মালিনী ঘুরে এলো না, ফিরে দেখলো বেশ কয়েকটি চিঠি পড়ে আছে। তার মধ্যে একটি রয়েছে ভুল ঠিকানার চিঠি। তাতে লেখা, ভাই উর্মিলা, কেমন আছো? সবার সঙ্গে খুব হই হই করে বেড়াচ্ছ বুঝি? আমিও আছি ভালোই, খালি ছেলেটি মোটেই ভালো লাগছে না। তোমরা তো আজকাল আমার খবর নাও না, আর বিশেষ কি লিখবো, এখন আসি। এটি তোমার রানী। পরদিন সকালে মালিনী গেল ম্যানসিং কিনতে। দেখে এক কোণে দাঁড়িয়ে রাজা পত্রিকার পাতা উঠাচ্ছে। হঠাৎ চোখ তুলে তাকাতে দেখতে পেল রাজা। কি খবর, কদিন দেখিনি আপনাকে। আজ সকাল থেকে ভাবছিলাম যদি দেখা হয় আপনার সঙ্গে। আপনার ব্যাগটা তো বেশ ভারী। ওতে কি ছবি? হ্যাঁ, এখানে একজন নামকরা ব্যবসায়ী আছেন বুঝলেন, মিস্টার কাপুর। আচ্ছা, খুব ছবি টবি কেনেন। তার কাছে গিয়েছিলাম, বেছে বেছে কয়েকটা কিনলেন, অনেক টাকা দিয়েছেন। চলুন কফি খাওয়া যায়। না, কফি নয়, কফি নয়। খুব ভালো, আপনি অনেক টাকা পেয়েছেন আজকে। শিকারায় হাসতে হাসতে আজকে আপনার ছবি দেখবো, কেমন? চলুন। আমার ছবি তো দেখালাম, এবার আপনার গান। ছবি দেখে বুঝি গান শোনাতে হয়? না তা নয়, এই ডাল লেকের বুকে শিকারায় আপনি আর আমি
আর অনেক দূরে ওই পাহাড়ের গায়ে সাদা মেঘ আটকে আছে। ঠিক এমনি সময় যদি একজন গান না শোনায় আর আরেকজন না শুনে, তাহলে যে ছবি আঁকে সে যখন ছবি আঁকতে বসবে তখন আর তার ছবিতে আকাশের রং নীল আর চিনারের পাতা সবুজ থাকবে না, সবকিছু আনাড়ি ফটোগ্রাফারের তোলা ছবির মতো ঝাপসা হয়ে যাবে। আপনাদের আর্টিস্টের কাছে জীবনটা কবিতা, তাই না? না, একটুও না। আর্টিস্টের কাছে কবিতাই জীবন। আমরা দুজনে যে এখানে পাশাপাশি বসে জীবনের অনেক ক্ষণিক মুহূর্তের মতো এও একটা কবিতা। তার পরিবেশ কলেজ স্কোয়ারের মোড়ই হোক আর শিলংয়ের তীরই হোক। মালিনী, রাজা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে রাজা। কলকাতায় ফিরে গিয়ে আমার বিয়ে। পরের জন্মে তোমার কি হবে আর আগের জন্মে তোমার কি হয়েছিল তা জানবার আগ্রহ আমার একটু নেই। এই জন্মে যে আমরা এখানে পাশাপাশি বসি, শুধু এতেই আমি খুশি। কালে শৈশব বাগে আমি ছবি আঁকবো। এখন এখন গান শোনো। দূরে ছিল চেনা কুলে বাঁধন যে গেল খুলে তালে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন চেনা ধারে ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার দুঃখে পাঁধা মারে ও চাঁদ। বাহ, আজ নিশাটাকে যে ছবি তুমি আঁকছো এটা আমার বেশ স্বাভাবিক। চারদিকটা নড়তে। মালিনী, তুমি ওই উঁচু পাথরটার উপর বসে বসে গান করো, আমি সেই গান শুনতে শুনতে ছবি আঁকি। আমি কি এত গান জানি? এই ছবিটাকে সহজ স্বাভাবিক রং করে দিয়েছো। আমার মনে হচ্ছে আমার গান শোনালে তোমার ছবির সব রং বদলে যাবে। সত্যি বলছি মালিনী, সত্যি বলছি, তুমি গান শোনালে আমার সব রং বদলে যাবে। রাজা, আমি তো আর মাত্র 10-12 দিন শ্রীনগরে থাকবো। তারপর যেদিন থেকে আমার গান তুমি শুনতে পারবে না, তখন কি করবে? আমাদের ছুটির ওপারে যে কলকাতা, সেখানে আমার পৃথিবীতে স্কুলের ছেলে খেলার মাঠ পায় না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে হু হু করে। সেখানকার কবি ঠান্ডা চাই চুমুক দিয়ে কবিতা লেখে, সেখানকার শিল্পী পাগলের মতো ছবি আঁকে অন্ধকার স্টুডিওতে বসে। মালিনী, এসব যেমন সত্যি তেমনি সত্যি আজকের এই পরিবেশে তুমি আর আমি। কিন্তু মালিনী, একদিকে ওই কলকাতার দিনগুলো আর ওদিকে এই কাশ্মীরের দিনগুলো, এ দুটো মেলায় কি করে বলো তো? ওটা তো দুঃস্বপ্ন নয়, কিন্তু এটাও স্বপ্ন নয়। এ দুটো অসঙ্গতির আড়ালে একটা মস্ত মিলও আছে। সেটা কি মালিনী? এই প্রশ্নের উত্তর শিল্পীকে তো কেউ দিতে পারে না রাজা। উত্তরটা তুমিই খুঁজে নিও। হ্যাঁ, উত্তরটা বোধহয় আমি পেয়ে গেছি। তোমার সঙ্গে আমার দেখা হওয়াটাই হলো আসল কথা। সেটা কোথায় তাতে কিচ্ছু যায় আসে না। তোমায় একদিন জানিনি বলে বোধহয় আমার ছবি আঁকা সার্থক হয়ে উঠতে পারিনি। কিন্তু আমাদের এখানে দেখা হলো কেন? কলকাতাও তো হতে পারতো রাজা, 2 মাস আগেও তো হতে পারতো।
হ্যাঁ, তোমাকে যে কথা বলবো ভাবছি, চারিদিকে পাহাড়ের মাঝখানে জলের ধারে যত সহজে বলতে পারবো, কলকাতায় অত সহজে বলতে পারতাম না। কি কথা? সহজ কথা, একটি কর্তৃকারক বিশেষ্য, একটি কর্মকারক বিশেষ্য, আর একটি ক্রিয়া। মালিনী, মালিনী, আমি তোমায় ভালোবাসি। আমি জানি রাজা। এই তিনটি কথা তুমি আমার শুনবে না? না, আমি শুনবই। আমি বলবো না। প্লিজ মালিনী। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক উল্টো কথাটাই সহজ ভাবে বলি, সে কথা তুমি বিশ্বাস করো না। কেন? আমি আমি তোমাকে একটু ভালোবাসি না। সেদিন বাড়ি ফিরে মালিনীর ঘুম এলো না কিছুতেই। একদিন, দুদিন, 3 দিন কেটে গেল। মালিনী গেল না রাজার সঙ্গে দেখা করতে। তৃতীয় দিন বিকেলে আবার এলো ভুল ঠিকানার চিঠি, উর্মিলা চৌধুরীর নামে। ভাই উর্মিলা, কেমন আছো? 3 দিন তোমার কোনো খবর পাই না। দেশ থেকে মায়ের চিঠি পাইনি অনেক দিন। তোমার চিঠির আশায় পথ চেয়ে আছি। এটি তোমার রানী। মালিনী চিঠিটা ফেলে দিচ্ছিল, হঠাৎ কি মনে করে রেখে দিল। পরদিন বিকেলে গাছবিগলের ঘাটে গিয়ে দেখল রাজা বসে আছে একটা উঁচু বাঁধানো জায়গায়। কি রানী, কি খবর? কিরকম আছো? এছাড়া উপায় কি বলো? বাড়িতে তোমার দিদি জামাইবাবু রয়েছেন। বসে 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 বসে। আমি অনেক ভেবেছি রাজা, অনেক ভেবেছি। বলো। হবে না। কেন? আমার মা কিছুতেই রাজি হবেন না। কেন? আমরা এই কদিন এখানে যেমন আছি, বন্ধু হয়ে থাকবো, কেমন? কলকাতা গিয়ে আর আমাকে দেখা হবে না, প্লিজ। কেন? তুমি তো বলেছি আমার একদিনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু তাকে কি তুমি ভালোবেসেই করছো? না, সেখানে এলো, আলাপ করলো, তারপর মাকে বললো, দেখলাম মা চান তাকে আমি বিয়ে করি। কি বলছো তুমি? মা চাইলেন বলে এমন একজনকে বিয়ে করতে রাজি হলে যাকে তুমি ভালোবাসো না? তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বিয়ে করবে, এ হলো সহজ সত্যি কথা। রাজা সে হয় না, মা রাজি হবেন না। কেন কেন রাজি হবেন না মা? ভালো জামাই বলতে মা যা বোঝেন, তুমি কিছু মনে করো না, তুমি তো তা নাও। ও হ্যাঁ, তা হবে। আমি তো, হ্যাঁ, আমরা তো সত্যি সত্যি আলাদা চাই। আমি যাতে আর্টিস্ট, তোমরা যাতে সচ্ছল অভিজাত সমাজ। সেটা নয় রাজা, আমি চাইলেও মা রাজি হবেন না। তুমি চাও? বাস, আমি আর কিচ্ছু ভাবি না। তোমার সঙ্গে যদি আমার দেখা না হতো মালিনী, হয়তো জীবনে কি পেলাম না সে কথা আমি জানতাম না কোনোদিনই, কিন্তু এখন তোমাকে ছাড়া অসম্ভব। রাজা এরকম করো না, শোনো, তুমি আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, চলো আজকে রাজা। কি ভাবছো রাজা? Rose kissed me today. Will she kiss me tomorrow? Let it as it will. Rose kissed me today. মালিনী একলা বেরোনো এবং অনেকক্ষণ একলা বাইরে কাটানো ওর দিদির তনিমা প্রথমটা গায়ে মাখেনি। পরে কৌতূহলী হয়ে জানতে চাইলে মালিনীর সোজাসুজি বলে দিল যে তার এক পুরনো সহপাঠীর সঙ্গে এখানে হঠাৎ করে দেখা হয়ে গেছে এবং তারই সঙ্গে ঘুরে বেড়ায়। তনিমা কিন্তু পুরো বিষয়টাকে এত সহজভাবে নিল না। চিঠি দিতে বসলো তার মাকে কলকাতার ঠিকানা। দিদি আপত্তি করা সত্ত্বেও সেদিন সে আবার বেরিয়ে পড়ল রাজার সঙ্গে অহরবলের ঝর্ণা দেখতে। জানো তো, আর দিদির সঙ্গে ঝগড়া করে বেরিয়েছি। তাই? দিদি বলছে কলকাতা ফিরে যেতে। হ্যাঁ দেখো মালিনী, আমারও মন কিন্তু কলকাতায় ফেরার জন্য ছটফট করছে। কাশ্মীরের পরিবেশে তো তোমায় দেখলাম, এবার কলকাতায় জনতা ও ব্যস্ততার মধ্যে তোমাকে কিরকম দেখাবে জানতে খুব ইচ্ছে করছে। হয়তো সেখানে আমি অন্যরকম। না, আমার মনে একটা অন্য ছবি ভাসছে। কলকাতার আকাশ ঠিক ঝিলমের মতো নীল, কলকাতার অসংখ্য ঠাসাঠাসি বাড়ি ঘর এখানকার মতো অরণ্য নিবিড়।
চৌরঙ্গি ট্রাফিকের ওপর দিয়ে ঝাপসা বয়ে যাচ্ছে অপূর্বরের ঝর্ণা। আমার না হলে তোমার চলবে না রাজা। কি করবে বলো তো আমার নিয়ে? এই কদিনের স্মৃতিটুকুই থাক না। তোমার ছাড়া আমার কি করে চলবে বলো? তোমার দিকে তাকিয়ে আমার মাঝে মাঝে মনে হয় তুমি যেন মার্বেলে তৈরি আমার সমাধি স্তম্ভ। তোমার চোখে লেখা আছে আমার এপিটাফ। পৃথিবীর বেশিরভাগ মেয়ে বোধ হয় কোনো না কোনো ছেলের সমাধি স্তম্ভ। কি ভাবছো রাজা? এক যে ছিল মালিনী, তার মনখানি আজ দূরের পাহাড় বরফ ঢাকা। আমার শুধু চিনার বনের মতো ঝিরঝিরে ঢাকা। যদি আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় তো কি করবে? তোমাকে বাদ দিয়ে আমার জীবনে কোনো পরিণতি আসবে না জানি। সুতরাং আমার হার্টের মধ্যে পরিণতি আসবে না, কিন্তু আমি ছবি এঁকে যাব জীবনের শেষ পর্যন্ত। আমি যা দেখি, যেভাবে দেখি তাই আঁকবো। অন্য যা দেখতে চাই তা আঁকবো না। যদি কিচ্ছু না করতে পারি তো নাই পারলাম। শিল্পীর জীবনে কোনো কম্প্রোমাইজ নেই। মেয়েরা ঘুরে আসছে, চলো এবার বাড়ি চলো। মালিনী যখন ফিরল তখন সন্ধ্যে হয়ে গেছে। ঘরের ঢুকতেই দেখে বসে বসে গল্প করছেন মালিনীর মা বাবা, দিদি জামাই বাবু, হিমাদ্রি আর সুকান্ত। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে সে যে কোনো প্রশ্নের মুখোমুখি হতে প্রস্তুত হল, কিন্তু কেউ তাকে কোনো প্রশ্ন করল না। হিরণ্ময়ী তাকে কুশল জিজ্ঞাসা করলেন, চা খেতে খেতে সহজ গল্প করলো সবাই মিলে। রাতের শোবার ঘরে তাকে পাশে বসিয়ে হিরণ্ময়ী আস্তে আস্তে বললেন, দেখ মালিনী, ওই রাজা নামে সেই ছেলেটার কথা আমি শুনেছি রে। রাজা নাকি খুব ভালো ছেলে, কিন্তু দেখ মা, ও তো একজন সাধারণ আর্টিস্ট। আর সুকান্ত হলো হেক্স কুইনের চিফ অ্যাকাউন্টেন্ট। মালিনী, তুই ভেবে দেখ মা, আমি জানি জীবনে অর্থের প্রাচুর্যকে তুই খুব বেশি দাম দিস না, আমরাও দিই না মা। দেখ মা, আসল হলো ভেতরের মানুষ। কিন্তু দেখ, মানুষ হিসেবে সুকান্ত কিন্তু অসাধারণ, খুব ভালো ছেলে। দেখ মালিনী, এখানে তো অনেক দিন হলো, এবার কলকাতায় চল মা। আরে বাবা, বিয়ের কেনাকাটা শুরু করতে হবে তো। মা, মা বল। তুমি আমায় আর একটি বারের মতো রাজার সঙ্গে দেখা করতে দেবে? এসো এসো রাজা, এসো। তোমার কথা মলির মুখে শুনেছি, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল বাবা, তাই তো বড় জামাইকে পাঠিয়ে তোমাকে ডাকিয়ে আনলাম। না না, যা খাও। আর বলো না মা, আমার ছেলে আর হবু জামাই সুকান্ত ওরা গেছে শপিং। ওদের সঙ্গে তোমার আলাপ করাতে পারলাম না বাবা। আমরা তো শিগগিরই ফিরে যাব। মালিনীর সঙ্গে তো এরপরে তোমার বোধহয় আর দেখা হবে না। তুমি কিন্তু কলকাতায় নিশ্চয়ই আমাদের বাড়িতে যাবে। 22শে শ্রাবণ তো মালিনীর বিয়ে, আসতে হবে কিন্তু ওই দিন বাবা। এক কাজ করো, তোমরা এখন বসে চা খাও। দেখি মলি, তোর বাবা আবার কি করছে দেখি। আমাকে এখানে ডেকে না নিয়ে এলে হতো না? চললাম। রাজা, রাজা শোনো, শুনে যাও রাজা, তোমার সঙ্গে আমরা অনেক কথা। তখন আস্তে আস্তে অন্ধকার নামছে,
শ্রীনগরে। মালিনী একা স্তব্ধ হয়ে বসে রইল। পরদিন সকালে মালিনী শিকারায় চেপে এলো রাজার বাসায়। রাজা নেই। টেবিলের উপর একটা কাগজ পড়ে আছে, তাতে লেখা, ঘুম পেল বুঝি, রূপকথা শোনো, শোনো দুজনার কাহিনী। একদা এখানে এসেছিল এক রাজা, এসেছিল সেই এক যে রাজার মালিনী। যে নয় রাজা সেই পেয়ে গেল বাসা, রাজা পেল শুধু ছুটির দিনে অফুরান ভালোবাসা। কাগজটা মুঠোয় ধরে মালিনী একটু ভাবল, তারপর শিকারা নিয়ে চলল নিঃসাদের দিকে। শিকারা থেকে নেমে দূরে দেখতে পেল রাজাকে। লোকালয়ে পা হয়ে সে আস্তে আস্তে উঠতে শুরু করলো। প্রায় ছুটতে ছুটতে মালিনী চলল সেই দিকে। মালিনী ডাক দিল, রাজা। রাজা আরো উঠতে লাগলো। উঠতে উঠতে পিছনে অনেক দূর থেকে শুনতে পেল মালিনীর গলা, রাজা, রাজা। রাজা ফিরল না। সে পাহাড়ে চড়তে লাগলো নিজেই। রাজা, ভেবেছিলাম চিঠি লিখবো কোনো এক রানীদের কাছে, নিজের নাম সই করবো উর্মিলা চৌধুরী। যেমনি তোমার হাতের লেখা পোস্টকার্ড আমার ঠিকানায় আসতো, আর দিদি ভাবতো এ হয়তো কোনো ভুল ঠিকানার চিঠি। আমাদের ঠিকানায় যখন হারিয়ে যেতে বসেছে পরস্পরের কাছে, তখন আর ভুল ঠিকানার ছেলে খেলা করে দিলাম। সেই সোজাসুজি নিজের নামে লিখলাম। আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিলাম, যাতে তুমি আমার ভুল না বোঝো, কিন্তু তুমি আমায় এড়িয়ে গেলে। আমি কত করে ডাকলাম, তুমি ফিরেও তাকালে না। ভেবেছিলাম সংসারের ছোট গণ্ডির মধ্যে তোমাকে নাও বা যদি পাই, অন্তর্লোকের যে দিকটা সামাজিক ও সাংসারিক আওতায় পড়ে না, সেখানে তোমায় চিরকালের মতো একান্ত আপনার করে পাবো। কিন্তু সব শিল্পীর মতোই তুমিও নির্মম, তোমার জীবনে কোনো কম্প্রোমাইজ নেই। তাই আজকের জীবনের সামাজিক অসঙ্গতির সঙ্গে কোনো বোঝাপড়াতেই তুমি যেতে চাইলে না। কিন্তু আমরা তো শিল্পী নই রাজা, আমরা মেয়ে। মনের ব্যথা মনের মধ্যে রেখে কিছু কম্প্রোমাইজ আমাদের করতেই হয়। আমাদের আর দেখা হবে না। কাল শ্রীনগর ছাড়ছি। যাওয়ার আগে এই কামনা জানিয়ে গেলাম, জীবনের সমস্ত দুঃখ, দৈন্য, বেদনা, আনন্দের মধ্যে তুমি যেন সার্থক হয়ে ওঠো মালিনী। চিঠি পেয়ে থেকে রাজা এ নিয়ে 24 বার পড়ল। তারপর ছেড়ে ফেলে দিল লেকের জলে। বসে রইল স্তব্ধ হয়ে। অনেকক্ষণ পরে হঠাৎ উঠে বেরিয়ে পড়ল। 1 ঘন্টা পরে এসে পৌঁছল সরকারি টুরিস্ট রিসেপশন সেন্টারে। একটা বড় বাস বেরিয়ে যাচ্ছে। পাশটা দিয়ে যাওয়ার সময় রাজা দেখতে পেল মালিনীর মা, বাবা, দাদা, সুকান্ত আর মালিনী বসে আছে বাসের ভিতরে। ওরা কেউ তাকে দেখতে পেল না, শুধু মালিনী তার দীর্ঘ চোখ মেলে তাকিয়ে রইল রাজাকে। যতক্ষণ তাকে দেখা যায়, রাজার মন ভরে গেল সেই আকাশের মতো চোখের বেদনা কাজল দৃষ্টি। কলকাতায় ফেরার কয়েকদিন পর মালিনী একটা চিঠি পেল। এতক্ষণ ভাবছিলাম লিখবো না, কলকাতায় ফিরে গিয়ে এই আশ্চর্য খবরটা দেব, কিন্তু এখনো না লিখে পারলাম না।
সেদিন সকালবেলা গুলমার্গে যাবো বলে টুরিস্ট রিসেপশন সেন্টারে গিয়ে খোঁজ খবর নিতে গেছি। গেটের কাছে পৌঁছতে একটা বাস বেরিয়ে গেল পাশ দিয়ে। হঠাৎ তাকিয়ে দেখি মুখ কালো করে বাসটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে রাজা। আমি এগিয়ে গিয়ে বললাম, রাজা তুমি? রাজা আমার দিকে তাকিয়ে অবাক গলায় বলল, বিল্লি তুমি? তারপর দেখি দুজনের হাত ধরে দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। রাজা কে বলতো? তোর মনে আছে একদিন তোকে বলেছিলাম কোন এক সন্ধ্যেবেলা একটা ছেলে খাতায় হিজিবিজি কাটতে কাটতে আমায় বলেছিল সে আমায় ভালোবাসে, আর আমিও তাকে ওই একই কথা বলেছিলাম। এই রাজাই আমার সেই রাজা। জানিস, রাজা খুব ভালো ছবি আঁকে আর কবিতাও লিখে মাঝে মাঝে। ওকে তোর কথা বলেছিলাম, বিশেষ করে তুই যে কবিতা লিখিস সেই কথা। তুই তো কবিতা ছাপাতে যাস না জানি, কিন্তু ওর কাছে আমার মুখ রক্ষার জন্য একটা কবিতা পাঠাবি রে। 7 দিন পর ঝিলাম নদীর তীরে বসে মালিনীর চিঠি পড়ছিল বিল্লি। রাজা, ও কি লিখেছে দেখো। আমার কবিতা কারোর জন্য নয়, শুধু আমার একলা। তুই আমার কাছে কোনোদিন কিচ্ছু চাসনি, আর যখন চাইছিস তোকে কি করে না করি বল। এখন অনেক রাত, তোর কথা, আমার কথা, আর অনেকের কথা ভাবতে ভাবতে কয়েকটা লাইন মনে এলো। আমার সেই এলোমেলো ভাবনাটুকু তোকে লিখে পাঠালাম। ঘড়িতে এখন 11টা বেজে 20। মিরানা শহর, রাত জাগে একা, উর্মিলা চৌধুরী। শিলং পাহাড়, নীলগিরি আর নিঝুম নীলি তালে, হালকা ছুটির দিনের নরম নিখার সন্ধ্যাকালে কত এপ্রিল এসে চলে গেছে। দুয়ার পায়নি খোলা, পাইনের বনের দমকা হাসি হাওয়ায় লেগেছে তোলা। সেই দিনগুলো পার বাংলা, চুল দিগন্ত দিন, তুফানি আকাশ, মুখখানি তার, কলেজ পালানো দিন। কত পাহাড়ের পথে কতজন কোন ক্ষণিকের জন্য ভেবেছে পাহাড়ি কুয়াশায় নয়, কুয়াশার মতো কন্যায়। হারানো ছুটির রূপ কাহিনীর নায়িকা অনিন্দিতা, উর্মিলা আজও ময়দান শ্যাম, অনঙ্গ মৌমিতা। কত স্মরণের এবারে এখন 11টা বেজে 20। চোখ যুগান্ত রাত যাবে শুধু। উর্মিলা চৌধুরী। বিল্লি পড়ে গেল, চুপচাপ শুনে গেল রাজা। তারপর একদিন শিকারায় রাজার পাশে বসে বিল্লি উত্তর দিল মালিনীর চিঠি। শোন, রাজাকে অনেক করে বললাম তোর জন্য একটা কবিতা লিখে দিতে। কি দাম্বি, কিছুতেই কথা কানে তোলে না। কাল রাত্রে ও এমনি বসে বসে একটা কবিতা লিখেছে। ওকে না জানিয়ে সেটাই তোকে তোর কাছে পাঠাচ্ছি। আজ থেকে বহুদিন পরে একদিন আমার সোনালি দিন পাড়ি দেবে তোমাদের পৃথিবীর উত্তর দক্ষিণ। আমার এদিনে যার চোখ দুটি সান্ত্বনার বাণী, এক নিরিবিলি ঘরে সেই চোখ গধূলির আলোতে ফিরে যাবে তোমাদের ছুটির প্রহরী। অশোক স্তম্ভের পাশে তরুণদের মতো আমাদের যত ভালোবাসা, তোমাদের চৈত্র মাসে গাছের সবুজে কোন মুখর পাখির এক বাসা, পাহাড়ের কোলে কোন অতি তুষার বন্ধ
হেসে হেসে জানাবো কেমন তোমাদের শহরের উপকণ্ঠে ঘুম ঘুম পথে পথে দুজন দুটো আমার প্রিয়ার মুখ সেদিন আকাশে তোমাদের বসন্তের দিন আজ থেকে বহুদিন পরে একদিন সেদিন কখনো যদি তোমাদের দুজনার হাতে হাত পিছনে আকাশ অলস হাওয়ায় কারো চুলের সুদূর গন্ধ জীবনের সহজ নিঃশ্বাস নতুন পৃথিবী ঘিরে হলুদ রোদ্দুর সেদিন হৃদয় ভরে কোনো এক অতীতের অতলান্ত সুর তাতে যে দেয়নি সারা তার ভালোবাসা যেন নিরুপায় হারানো প্রহর জীবনের মেঘে মেঘে শুধু এক অনির্বাণ ক্ষণিকের বিদ্যুৎ স্বাক্ষর বিদ্যুৎ আলোয় দেখি বহুদূর চলে গেছে পথিকের দীর্ঘ জনপথ পার হয়ে পৃথিবীর অনেক জটিল প্রশ্ন মরুভূমি সমুদ্র পথ সে পথে যে পাশে এলো হাসি তার চিরন্তন জীবনের অপুরাণ আশা অপুরাণ প্রাণ আর নতুন দিগন্ত ঘেরা বিপুল প্রত্যাশা আমাদের দুজনার মিলিত প্রণাম নিয়ে সে জীবন সীমানাবিহীন আজ থেকে বহুদিন পরে একদিন মধুর তোমার শেষ সেবা পাই প্রভুর হলো শেষ ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ মধুর তোমার শেষ জেরা পাই আপনাদের সকলকে আজ এই অদ্ভুত সম্মোহনের পর সকলের পক্ষ থেকে শিরীর শুভেচ্ছা। আপনাদের শ্রুতি বোধহয় এখন মগ্ন হয়ে আছে রাজা আর মালিনীতে। রাজার গভীর প্রণয়, মালিনীর অন্তর্লীন ভালোবাসায় আমরা লীন হয়ে রয়েছি। আর হবে নাই বা কেন, মঞ্চ জুড়ে রয়েছেন দ্বাদশ মহারথী তাদের অনন্য সাধারণ উপস্থাপন নিয়ে। এক সুখের মুহূর্ত, বড় প্রাপ্তির মুহূর্ত। আজকে কলাবিহার আয়োজিত এই শরৎ সন্ধ্যায় তাই এদের সকলকে সম্মাননা জ্ঞাপন করতে চাইছেন কলাবিহার। আর সবচেয়ে আরো বড় প্রাপ্তির কথা যে আজকে যারা রয়েছেন এই সামনে আসন জুড়ে তারা সকলেই স্ব ক্ষেত্রে আমাদের দাঁড়িয়ে থেকে বাংলা সংস্কৃতিকে লালন করে চলেছেন। তাদের প্রতি শ্রদ্ধা আর এই গুণীজনদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল। আমি অনুরোধ করছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকারের সংস্কৃতি বিভাগের প্রাক্তন সচিব শ্রী তপন বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য। আমরা অভিভূত, আমরা রোমাঞ্চিত, আমরা আপ্লুত। একটি চমৎকার শ্রুতি নাটক আমরা শুনলাম। আলাদা করে কারোর নাম বলা নেই, কিন্তু প্রত্যেকেই চমৎকার পাঠ করেছেন এবং আমরা মুগ্ধ বিস্ময়ে শুনেছি। কলাবিহার বহুদিন ধরে নানা রকম কর্মকাণ্ডে জড়িত, বিশেষ করে ছোটদের নিয়ে ওরা খুব ভালো কাজ করে, যা আপনারা এখানে আছেন অনেকেই জানেন। আজকে একটা অন্যরকম শ্রুতি নাটক আমাদের কাছে ওরা উপহার দিল। আমরা কলাবিহারের আরো বৃদ্ধি কামনা করি। এই শুভেচ্ছাই আপনাদের পাশে হয়ে রইল, কিন্তু আপনাকে আমাদের প্রয়োজন। তখন বাবু কলাবিহারের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দিচ্ছেন বাচিক শিল্পী, আমি সেই সঙ্গে শ্রুতিনাটকের শিল্পী আরো এরপরে হচ্ছে অনুস্বর ভূমিকায় অশ্বমুক্ত অনুস্বর অর্থাৎ যিনি অভিনয় করে চলেছেন এরপর কাচুন কাচুন দিদি মিষ্টি দিদি নমিতা চক্রবর্তী প্রথম সারি ক্রীড়া শিল্পী সুরজ হয়েছে এবং বর্তমানে যাত্রা জগতের সমাবেশে প্রাচীন শিল্পকে এত বোধহয় তিনি কাছে দীর্ঘদিন ধরে।
এরপরে বিমল কন্যা সুবিমল, অদ্ভুত মিল, সুবিমল আবার সুবিমল চরিত্রে বিমল কন্যাকে নিয়েছে আগ্রহ শিল্পী বিমলেন্দু চক্রবর্তী হিমাংশু। ছোট বড় পর্দায় দীর্ঘদিন ধরে কাজ করে ফেলেছেন বিমলেন্দু চক্রবর্তী। কৃষ্ণপদ দাস তরুণ, আর এই শরৎ সন্ধ্যায় কৃষ্ণপদ দাস দূরদর্শনে আদরকেন্দ্রিক অনুষ্ঠানের প্রযোজনার দায়িত্বে রয়েছেন। মা সৃষ্টি ভট্টাচার্য। কলাবিহারের পক্ষ থেকে এই পুষ্পাল শুভেচ্ছা সকলের জন্য। আর এরপর আজকে সমগ্র যে নাটকটি শুনবেন তার ডাক্তার রূপ যিনি দিয়েছেন, যিনি দীর্ঘ 30 বছর ধরে বাচিক শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তার প্রতিভার ছাড়াই আমরা সকলে প্রদীপ্ত হচ্ছি প্রতি মুহূর্তে। অলোক রায় ঘটক, তার হাতে এই পুষ্পাল শুভেচ্ছা। ওদের সাথে কথা বলতে গিয়ে এদের সঙ্গে একটু বলে রাখি, কথা বলতে গিয়ে জানতে পেরেছি যে আজ থেকে প্রায় 50 বছর আগে একটি চলচ্চিত্র পত্রিকায় এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল, কিন্তু গ্রন্থাগারে এটিকে কখনো প্রকাশ করা হয়নি। জিজ্ঞাসা করেছিলাম আমাকে এই নাটকটি কেন 50 বছর আগেকার একটি উপন্যাস, এটাকে নাটক কেন? আচ্ছা, এটা লুকানো থাক, নাটকটা 50 বছর আগে, আর সময়ের তরণী দিয়ে আমরা এখন 50-এর কাছাকাছি। একটা কথা বলি, যমুনাতে প্রশ্ন করলে তার বয়স কত, কিন্তু বিদ্যাসাগরের রচনা আমি পড়েছি, সমসাময়িক নয়। আসলে এটাই বলে কথার কাছে কথার প্যাচ। এরপর যে দুজন মানুষ রয়েছে এখানে চলছে এখন কথা, যে দুজন মানুষ রয়েছেন যারা শ্রুতি শিল্পে কিংবদন্তি। শ্রুতি নাটক এটা যে হয়, নতুন প্রবাহ সৃষ্টি করলেন যে মানুষটি, শ্রদ্ধেয় শ্রী জগন্নাথ বসু। একেবারে অন্য নির্মাণ, ভেঙে চুরে অন্য রকম ভাবে ভাবা, আর সেই প্রবাহের কান্ডারি হলেন যিনি, শ্রীমতী উর্মিমালা বসু। তাদের শুধু পুষ্পাল শুভেচ্ছা নয়, কলাবিহারের দাবি, কলাবিহারের ভীষণ চাওয়া যে এই দুজন কৃতি শিল্পীকে, এই কিংবদন্তিকে মঞ্চেতে উত্তরীয়দের আমরা বর্ণ করে দেব। আর সেই সঙ্গে শারদ, এই মুহূর্তটিকে মনে রাখার জন্য এই স্মৃতি শারদ দেব। আর উনি যদি মাঝে মাঝে তার সুকণ্ঠ নিয়ে বলেছেন যে এই দিনই তো থাকে এক জায়গায়। আমরা যোগ্যতায় বিশ্বাসী। মানুষ প্রতিবন্ধন ধরে রেখেছেন মায়ের ভূমিকায় যে অভিনয় করলেন রনিতাদি। রনিতাদির কাছে কলাবিহারের পুষ্পাল শুভেচ্ছা এই শরৎ সন্ধ্যায়।